হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে শোনাবো এক ভয়ঙ্কর ঘটনা। যে ঘটনা নিশিরাত পরিবার এর আগে শোনেনি। তো চলো শুরু করা যাক আজকের ঘটনা। প্ল্যানচেট। সুমনের মায়ের আত্মাকে যে রাতে হাজির করেছিলাম, সে রাতের মতো ভয়াবহ রাত আমার জীবনে দুটি আসেনি। এখনো সে কথা মনে হলে গা শিউরে ওঠে। এই এখনই যেন গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠছে। তোমাদের যদি দেখাতে পারতাম, তোমরা দেখতে কি ভয়ঙ্কর এই দৃশ্য। না থাক, আজ সেই গল্পটা আর করব না। গল্পটা শোনার পর আমার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। আর সত্যি বলতে কি, আমারও কেমন কেমন যেন লাগছে। ইচ্ছে হচ্ছে না সে কথাগুলো আবার মনে করি। আবার গল্পটা শেষ না করে উঠতেও পারছি না। যত ভয়ঙ্কর হোক না কেন, আমার মতো সবাই তো আর এত ভীতু না। তাহলে শুরু করি, কি বলো? তাই তো চলো তাহলে শুরু করাই যাক আজকের ঘটনা। প্ল্যানচেট। 13ই জুন, সালটা 2009। তারিখটা আমার স্পষ্ট মনে আছে। আর বার সম্ভবত সেদিন ছিল শনিবার। শনি ও মঙ্গলবার আত্মাদের হাজির করার মোক্ষম দিন। বিশেষ করে এই দুই দিন এরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই লোকজনকে ভয় দেখায় কিংবা বড় কোনো অঘটন ঘটায়। ছোটবেলা থেকেই আমার দাদির কড়া নিষেধ ছিল, শনিবার আর মঙ্গলবারে যেন বেশি রাত বাইরে না থাকি। তাছাড়া আমার বাড়ির প্রায় পাশেই ছিল কবিরাজ মালু জ্যাঠার বাড়ি। তিনি বরাবর নিষেধ করতেন। আর নিষেধ করার বড় কারণ ছিল আমার ভূতুরে রাশি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু ভূতুরে রাশির লোকজন থাকেই একদম আলাদা। হয়তো একসাথে দুজন রাতের বেলায় হাঁটছ, তুমি অনেক কিছুই দেখছো, কিন্তু তোমার সঙ্গী কিছুই দেখতে পারছে না, এমনও হয়। আর আমি নিজে এই ভূতুরে রাশি হয় সব সময় আজে বাজে নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বহুবার। আর তাই বাড়ি থেকে কঠিন নির্দেশ ছিল, ইলিশ, কই কিংবা পুঁটি মাছ দিয়ে ভাত খেয়ে ভর দুপুরে যেন বাইরে না যাই, অথবা তেল পিঠে খেয়ে পানি না খেয়ে বাইরে যেন না যাই। এত সব কড়াকড়ির পরেও কখনো কখনো মিস্টেক হয়ে যেত। যাই হোক, সেই 13ই জুন শনিবার ছিল এমন একটা ভয়ঙ্কর রাত। ভয়ঙ্কর মানে শুধু ভয়ঙ্কর নয়, এ এক বিভীষিকাময় কালো রাত। ঠিক সেদিন থেকে 1 বছর আগে সুমনের মা সুমনের বাপের ওপর রাগ করে বিষ খেয়ে মরেছিল। আর সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে গেছিল, আর সারা রাত বাড়ি ফেরেনি। পরের দিন নুপুর পুকুরের পাশে এক জমিতে পড়েছিল মহিলার নীল হয়ে যাওয়া লাশ। আর সেদিন থেকে ঠিক 29 দিন পর প্রিয়াঙ্কার মা নাকি একবার সুমনের মাকে পুকুর পাড় দিয়ে হেঁটে যেতে দেখেছিল। যাই হোক, সুমনের মা বিষ খেয়ে মারা যাবার 43 দিনের দিন সুমনের বাবা নতুন একটা বউ নিয়ে এলো। কিন্তু সেই নতুন বউ যে সংসারের শান্তির কাল হয়ে যাবে তা সুমনের বাপ ভাবতেও পারেনি। প্রথম কয়েকদিন ভালোই চলল, তারপর শুরু হলো নতুন বউয়ের আসল চেহারার প্রদর্শন। ছোট্ট সুমনটা তখন কেবল 6-7 বছরের, কিন্তু এই ছোট্ট বাচ্চা ছেলেটার সাথে সৎমা নানাভাবে অত্যাচার করা শুরু করলো। সৎমায়ের আচরণে ক্ষুব্ধ সুমন অভিমান করে বাড়ির বাইরে তালগাছগুলোর নিচে গিয়ে বসে থাকত। আর তেমনই একদিন ভর দুপুরবেলা সুমন তাল গাছের নিচে গিয়ে বসে আছে। এমন সময় সুমন পশ্চিমের বাগানটার কাছ দিয়ে ওর আপন মাকে আসতে দেখল। মাকে দেখে আনন্দে আটখানা সুমন কিছুটা দূর দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে সৎমা আর বাবার বিরুদ্ধে
হাজারো অভিযোগ একে একে তুলে ধরল। কিভাবে তার নতুন মা তার সাথে খারাপ ব্যবহার করে, কিভাবে বাবা আর আদর করে না, সব সব কথা। ছোট্ট সুমনের কথা শুনে ওর হারিয়ে যাওয়া মা নাকি কেঁদে ফেলল, আর সুমনকে বলেছিল, যা বাপ বাড়ি যা, আমি একটু পরে আসছি। মহা খুশি সুমন দৌড়ে বাড়িতে এসে সবাইকে ডেকে ডেকে মায়ের সাথে দেখা হওয়ার কথা বলল। কিন্তু কেউ ওর কথায় কর্ণপাত করল না। আমার কাছে এসে আমাকে জাপটে ধরে বলল, ও কাকা, আমি মাকে দেখেছি। আমিও ওকে বসিয়ে খুঁটে খুঁটে সব জিজ্ঞাসা করলাম। কি দেখেছিস, কিভাবে দেখেছিস, আর কি কথা হয়েছে, সবকিছু আমাকে বল। 7 বছরের ছোট্ট সুমন গট গট করে সব কথা বলে গেল। আমি ওর কথা পুরোপুরি বিশ্বাস না করলেও একেবারে উড়িয়ে দিলাম না। এমনকি ছোট্ট সুমনকেও কিছু বললাম না। থাক না বেচারা মায়ের ফিরে আসার সান্ত্বনা নিয়ে, তাও যদি একটু ভালো থাকে। সেদিন সন্ধ্যা থেকে শুরু হয়েছিল উৎপাত। সুমনের নতুন মা যেখানেই যায় সেখানেই ভয় দেখাতো। এমনকি একবার তো কাঁচা পায়খানার মধ্যে উপর করে পুঁতে ফেলতেও চেয়েছিল। ভাগ্যিস সেদিন হুজুরের বউ, মানে আর কি পাশের বাড়ির এক মহিলা, পায়খানা ভাঙার শব্দে এগিয়ে এসেছিল। তা না হলে সেদিনই সৎমায়ের কেল্লা ফতে। তারপর থেকে সৎমা একা একা বাইরের কলেও যেত না। কিন্তু কদিন আর এভাবে থাকা যায়? তাই সুমনের সৎমা কদিনের জন্য বাপের বাড়ি গেল। আর সেই কদিন আর কেউই কিছু দেখল না। সুমনের সৎমা কবিরাজের কাছ থেকে তেল মাদুলি পানি সুমনের সৎমা কবিরাজের কাছ থেকে তেল মাদুলি পানি পোড়া প্রভৃতি নিয়ে কয়েকদিন পর আবার এই বাড়িতে ফিরে এলো। আর কবিরাজের ওপর দৃঢ় ভরসায় সবকিছুকে তুচ্ছ জ্ঞান করা শুরু করলো। কিন্তু কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তারপর একদিন ওই মহিলার শেষ দিন চলে এলো। সুমনের সৎমা এ বাড়িতে এলেও প্রায় মাসখানেক আর কিছুই দেখলেন না। ভাবলেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু 1 মাস পর থেকে শুরু হলো নতুন উপদ্রব্য। রাত বিরেতে হঠাৎ করে ঘরের বাইরে গরুর হেঁটে যাওয়ার শব্দ পাওয়া গেল। কখনো খুব কাছ থেকে কেউ যেন ফিস ফিস করে কিছু বলছে, এমনও শোনা যেত। মনে হতো এই জানলার ওপাশে দাঁড়িয়ে দুজন মানুষ নিজেদের মধ্যে আলাপ করছে। আর সুমনের সৎমা একদিন সে কথা শোনার চেষ্টা করলো। জানলার সাথে কান পেতে থাকলো, কিন্তু কিছুই বুঝতে পারল না, বরং ফিসফিসানি শব্দ শোনা গেল শুধু। এভাবে চলতে চলতে একদিন ঝড় বাতাস ছাড়াই সৎমায়ের গায়ের ওপর আম গাছের ডাল ভেঙে পড়তে পড়তে বেঁচে গেল। তারপর একদিন দুপুরবেলায় হঠাৎ করে বাড়ির পাশের আম গাছটা কেউ একজন যেন জোরে জোরে ঝাঁকাতে শুরু করলো। সে কি এই ঝাঁকি? আর এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। যাই হোক, এত কিছু 1 বছর ধরে চলতে থাকলো। একদিন বিকেলে সুমন এলো আমার কাছে, এসে বলল, ও কাকা, ও কাকা, মা তো আর আসলো না। আমি ওকে কোনো উত্তর দিতে পারলাম না, শুধু বললাম, ধুর বেটা, এত ভাবছিস কেন? মা আসেনি? আরে আসবে আসবে। ভাতিজা সুমন যেন একটু আশা খুঁজে পেল। ওর চোখ মুখ চকচক করে উঠল। তারপর ভো বলে দৌড় দিয়ে বাড়িতে। সুমন চলে যেতেই আমার একটা চিন্তা মাথায় এলো। আচ্ছা, সুমনের মা কি চায়, কেন এমন করছে? আমি জানি এর উত্তরটা একমাত্র সুমনের মাই দিতে পারে। মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি চলে এলো। প্ল্যান চেট করব বলে স্থির করলাম, কিন্তু কিভাবে? তার আগে একটা কথা বলে রাখি, আমি যখন এসএসসিতে পড়তাম তখন আমার এক বন্ধু সুজন কবিরাজি শিখত। ও আমাকে কয়েকটা কবিরাজির বইও দিয়েছিল। আর সেই বইয়ের নিয়ম অনুযায়ী সে বয়সে কিছু আমলও করেছি।
শ্মশান থেকে পয়সা, হার এসব সংগ্রহ করেছিলাম অনেক আগেই, কিন্তু তার ব্যবহার করার সাহস কখনো হয়ে ওঠেনি। আর আমার মা একদিন সেই সব কবিরাজি বই, ডায়েরি খুঁজে পেয়ে নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছিল। আর তা পুড়িয়েছে আমার ভালোর জন্যই। আর সেই পুরানোর হাত থেকে দুই একটা বই রক্ষা পায়। তেমনি একটা বই নিয়ে আমি আবার পড়া শুরু করলাম। খুব মনোযোগ সহকারে পড়ে পড়ে করণীয় কাজগুলো শিখে রাখলাম। প্ল্যানচেট করতে অত্যন্ত আরও দুজনকে দরকার, যারা আমাকে শক্তি দিতে পারবে। অনেক ভেবেচিন্তে আমার বাল্যবন্ধু শফিকুল আর জাকিরকে সবকিছু খুলে বললাম। ওরা রাজি হয়ে গেল। তারপর কিছু আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিস, যেমন সোয়াশের, আতপ চাল, আগরবাতি, শ্মশানের 2.25 টাকা, মরা মানুষের বিছানার চাদরের টুকরো, সুমনের মায়ের কাপড়ের টুকরো ইত্যাদি খুব গোপনে সংগ্রহ করলাম। এরপর এলো কাঙ্ক্ষিত রাত, 13ই জুন 2009, শনিবার। ঘুটঘুটে কালো এক রাত। আমরা তিনজন 12টা নাগাদ জাকিরের ঘরে বসলাম। জাকিরের বাড়িতে সেদিন কেউ ছিল না। সবাই পুত পবিত্র হয়ে মাটিতে প্ল্যানচেট ছক আঁকলাম। তারপর বইয়ের নির্দেশনা অনুযায়ী যা যা করতে হবে সবই করলাম। রাত 1টা নাগাদ তিনজন মুখোমুখি বসে আছি। আমি প্ল্যানচেটের জন্য কালীষষ্ঠী মন্ত্র জপ করলাম। তারপর আত্মামাং মন্ত্র জপ করতে করতে নাকে তীব্র ঝাঁঝালো এক গন্ধ পেলাম। তারপর সারা ঘর যেন কাঁপতে থাকলো। আমি আগেই ওদের বলেছিলাম কেউ যেন ভয় না পায়, ভয় পেলে নিঘাত মৃত্যু। কিন্তু তারপরেও আমার নিজেরই ভয় লাগতে শুরু করলো। নিজের দুর্বলতা টের পেলাম। সঙ্গে সঙ্গে জাকিরের হাত জোরে কষে ধরলাম। আমার অন্য হাত শ্মশানের হাতটার ওপর। আমি জানি যতক্ষণ আমি দুর্বল হব না ততক্ষণ আমার কিছুই হবে না। একটা জোরে করে নিঃশ্বাস নিয়ে চোখ খুললাম। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমাদের থেকে একটু তফাতে। আমি বললাম, কে? ছায়ামূর্তি হাসতে হাসতে বলল, কিরে, আমাকে চিনতে পারিসনি? আমি তোর ভাবি। আমাকে ডাকতেই তো এসব করা, তাই না? আমি অনেক সুযোগ খুঁজছিলাম তোর সাথে দেখা করার, কিন্তু সুযোগ পাই নাই। আজ পেলাম। আমি বললাম, ভাবি, আসলে তুমি এসব করো কেন? আর এখনই বা এমন করছো কেন? এবার সুমনের মা একটু গর্জন করে উঠে বলল, কেন, তুই জানিস না কেন আমি এসব করছিলাম আর কেন করছি? সুমনের বাপ ওই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুলেছিল, তাই রাগ করে আমি বিষ খেলাম। আর আমি মরতে না মরতেই ওই মেয়েটা আমার ঘরে ঢুকেছে। আর আমার ছোট্ট ছেলেটার সাথে কি খারাপ ব্যবহার করছে। আমার ছেলেটা আমার জন্য কাঁদে। আমি কিছুতেই ওই মেয়েটাকে থাকতে দেব না, এমনকি কোনো মেয়েকেই না। দৃঢ় কণ্ঠে সুমনের মা কথাটা বলল। রাগে তার কণ্ঠ থেকে সাপের মতো ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। আমি কিছু একটা বলতে যাব, অমনি সুমনের মা বলল, তুই আর এসব করিস না, তোর এসব কিছুই না। আমি এমনি তোর সাথে দেখা করতে এসেছিলাম, একটা সংবাদ দিতে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের সংবাদ? সুমনের মা এবার ফুপাতে ফুপাতে বলল, আমি আমি আমার ঘরে কাউকে থাকতে দেব না, এমনকি দুনিয়াতেও না। ওই মহিলার সময় শেষ হয়ে গেছে। আমি ওকে পানির মধ্যে চুপিয়ে রেখেছি। যা, আর এসব করিস না, কখনো করিস না। আমি হতভম্ব হয়ে গেলাম। সত্যি সত্যি নাকি? ঘর আবার কাঁপতে শুরু করলো। তারপর আর কিছুই নেই। জাকির আর শফিকুল তো ভয়ে চুপসে আছে। শফিকুল কি যেন বলতে চেয়েও বলতে পারল না। সুমনদের বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। কি যেন কি হয়েছে সেখানে। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম।
যা শুনতে পেলাম তারপর আমরা তিনজন পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইলাম। আমরা কান পেতে শুনলাম সুমনের মাকে নাকি কেউ জলে চুবিয়ে মেরেছে। তা বন্ধুরা, আজকের ঘটনা প্ল্যানচেট এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। তোমরা আমার সাথে থেকো, আমি তাপসজিৎ। আর তোমরা শুনছো নিশিরাত, কারণ এটা নয় কোনো রটনা, এটাই আসল ঘটনা। আর নিশিরাতে যদি আজকের ঘটনা প্ল্যানচেট তোমাদের ভালো লাগে, তাহলে নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের নিশিরাতে গল্প শুনতে কেমন লাগছে। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।